দড়ি বাঁধাও প্রায় শেষ। মিনিট খানিক পরই তুমি গলায় দড়ি দিবে। আচ্ছা, কি ভেবে মরে যাওয়ার সিদ্ধান্ত নিলে জানতে পারি? গলায় ফাঁস দেওয়ার জন্য সিলিংয়ের সাথে দড়ি বাঁধার সময় কারো কথা শুনে ঘুরে তাকালো মিহিকা। খানিক আগে আসা গলার স্বর অনুসরণ করে বারান্দার দরজায় তাকালো। দেখলো বারান্দার দরজায় এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে চেনে না মিহিকা। ঘড়ির কাঁটায় এখন রাত 2:30 কি 3টা বাজে। এত রাতে কোনো আগন্তুককে তার ঘরে দেখে বিস্ময়ে আভা ফুটে উঠল মিহিকার চোখে মুখে। অন্য সময় হলে চেঁচিয়ে লোক জড়ো করত, কিন্তু আজ মন ভালো নেই। মন খারাপের মধ্যবেলায় চেঁচানোর মতো মন মানসিকতায় নেই সে। মিহিকা ভুরু কুঁচকে প্রশ্নবোধক চাহনিতে আগন্তুকের দিকে তাকালো, যার অর্থ, কে আপনি? এখানে এসেছেন কেন? আর কিভাবে এসেছেন? আগন্তুক মিহিকার ভুরু কুঁচকানো দেখে মুচকি হাসলেন। হেসে বললেন, আমি গালিব, আহমেদ গালিব। আমি তোমার প্রতিবেশী। সামনের বিল্ডিংয়ের চতুর্থ তলার দক্ষিণ কর্নারের ফ্ল্যাটটা থাকি। গালিব সাহেবের কথায় বেশ বিরক্ত হলো মিহিকা। কান্নার প্রভাবে রক্তিম বর্ণের চেহারায় এক রাশ বিরক্তির ঢেলে গালিব সাহেবের দিকে তাকালো। গালিব সাহেব মিহিকার চেহারা পড়ে নিয়ে বললেন, তো আমি কি করব? এটাই ভাবনা, তাই তো? আসলে তোমার বয়সে আমার একটা মেয়ে আছে, নাম রুফাইদা। রুফাইদা আর ওর মা আজ বিকেলে রুফাইদার নানুর বাসায় গেছে। বাসায় আমি একা। অফিস থেকে ফিরেছি খানিক আগেই। এসে ফ্রেশ হয়ে বারান্দায় এসেছিলাম সিগারেট খেতে। তখনই সামনের বারান্দা দিয়ে তোমার রুমে চোখ গেল। দেখলাম বারান্দা বরাবর খাটে তুমি বসে আছো। আমি ভাবলাম, প্রতিদিন তো রুফাইদার সাথে গল্প করি, আজ যেহেতু ও নেই তাই তোমার সাথে গল্প করা যাবে। এই ভেবে বারান্দা টপকে তোমার বারান্দায় চড়ে এসেছে। এসে দেখি তুমি সুইসাইড করার প্রস্তুতি নিচ্ছ। ভাবছিলাম ফিরে যাব, পরে আবার ভাবলাম আসলাম যখন মেয়েটার সুইসাইডের পেছনের গল্পটা শুনে যাই। মিহিকা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো গালিব সাহেবের দিকে। রাত দুপুরে কোত্থেকে বাবার বয়সী লোক বারান্দার টপকে তার বাসায় হাজির হয়েছে। এসে বলছে কিনা আত্মহত্যার পেছনের গল্পটা শুনতে এসেছে। এ কি পাগল নাকি এলিয়েন? দেখে তো তেমন মনে হচ্ছে না, বরং বেশ ভদ্রলোক মনে হচ্ছে। বয়স কত হবে? 50 কি 52। পরনে তার ধূসর ফতুয়া আর কালো ট্রাউজার, গায়ের রং তামাটে। চতুর্ভুজাকৃতির সোয়ালের কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, কালো মনির চোখ দুটোর ওপর চতুর্ভুজাকৃতির ফ্রেমের চশমা, হাতের তর্জনী আর মধ্যমার মাঝে আধা খাওয়া একটা সিগারেট। তবে রুমে আসার পর থেকে সিগারেটটা হাতেই শোভা পাচ্ছে। তা আর মুখ অব্দি এগোচ্ছে না। হয়তো মেয়ে বয়সী কারোর সামনে খেতে চাইছেন না। তার চোখে স্বচ্ছ চাহনি। দুষ্টু লোক হলে তার চোখে লালসা কিংবা ভয়ানক চাহনি থাকতো, যা এই লোকের নেই। মিহিকা নাক টেনে গালে লেগে থাকা নোনা জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে গালিব সাহেবের দিকে রক্তরাঙা চোখে তাকালো। তারপর রাগান্বিত স্বরে বলল, কেন এসেছেন এখানে? কে পাঠিয়েছে আপনাকে? নিশ্চয়ই ওই তিথি পাঠিয়েছে। তবে যেই পাঠাক না কেন, আপনি চলে যান এখান থেকে। আমাকে শান্তি মতো মরতে দিন, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলে দড়ি ঠিক করতে শুরু করলো মিহিকা। গালিব সাহেব এবারও হাসলেন, বললেন, ওকে, আমি চলে যাব। কোনো ডিস্টার্ব করব না তোমাকে। তোমার জীবনের শেষ 10 মিনিট আমাকে দাও। আমার সাথে খানিক গল্প করো। 10 মিনিট শেষ হলে আমি চলে যাব। হতাশার প্রভাবে আজকাল প্রায় মুড সুইং হয় মিহিকার। সামান্য কথাতেও রক্ত চলকে মাথায় উঠে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সামনে থাকা মানুষের সাথে খারাপ আচরণ করা যেন স্বভাবে পরিণত হয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। গালিব সাহেবের কথায় মাথায় যেন রক্ত উঠে গেল মিহিকার। এমনিতেই বিষণ্ণতায় মন বিষিয়ে আছে। অসহ্য যন্ত্রণা আর হৃদ বিষাদে ছটফট করছে দিন 15 যাবৎ। আজ যেন সহ্য হচ্ছে না। কোথায় ভেবেছিল জীবন নামক ডায়েরিটা নিজ হাতে বন্ধ করে ওপারে পাড়ি জমাবে, মুক্তি পাবে এই যন্ত্রণা থেকে। কিন্তু হলো কি? কোত্থেকে এক বুড়ো লোক এসে তাকে কিসব উদ্ভট কথা বলছে। এক যন্ত্রণা শেষ করতে গিয়ে আরেক যন্ত্রণার সম্মুখীন হলো সে।
এ যেন মরতে গিয়েও শান্তি নেই। না, এত ভাবলে হবে না, তাকে মরতে হবে। প্রথমে এই বুড়োকে ভাগাতে হবে, তারপর গলায় দৌড় দিতে হবে। এই ভাবনা মাথায় হানা দিতেই রাগী গলায় বলল, 10 মিনিট না, আর 1 মিনিটে যদি আপনি এখানে থাকেন তবে আমি চেঁচিয়ে লোক জড়ো করব। এই মুহূর্তে চলে যান আমার ফ্ল্যাট থেকে, আমাকে কোনো বাধা দিবেন না, ভালো হবে না। মিহিকার রাগ দেখে এবার শব্দ করেই হাসলেন গালিব সাহেব। হাসতে হাসতে বললেন, তুমি রুফাইদার বয়সী, তাই আমি তোমাকে মেয়ের চোখে দেখছি। তুমি আমাকে আঙ্কেল ডাকতে পারো। আর হ্যাঁ, এখন তুমি চেঁচিয়ে লোক জড়ো করলে তোমারই ক্ষতি হবে, আমার কিছুই হবে না। আমি তো খোলা বারান্দার রেলিং টপকে নিজের ফ্ল্যাটে চলে যাব। আমি নিয়মিত ব্যায়াম করি, তাই বয়স হলেও শরীর ফিট আছে। পালাতে মিনিট খানেক লাগবে, কেউ খুঁজে পাবে না আমাকে। তাছাড়া তোমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি এখানে এসেছি। সুতরাং মা বলি কি, লোক ডেকে নিজের ক্ষতি না করে আমার সাথে মিনিট 10 গল্প করো, তাতেই হবে। লোক ডেকে নিজের ক্ষতি না করে আমার সাথে 10 মিনিট গল্প করো। এই 10 মিনিট তোমার জন্য লাভ বই ক্ষতি বয়ে আনবে না। গালিব সাহেবের কথা শুনে মিহিকা ভুরু কুঁচকে বলল, লোক জড়ো করলে আমার কি ক্ষতি হবে? এই যে তুমি লোক ডাকবে, আশেপাশের ফ্ল্যাট থেকে তোমার চিৎকার শুনে মানুষ ফ্ল্যাটের বাইরে জড়ো হবে। তারপর তারা সবাই মিলে মালিক সমিতিকে কল করবে, তারা এসে ডুপ্লিকেট চাবি কিংবা দরজা ভেঙে ভিতরে ঢুকবে। তারপর তুমি তাদের সব ঘটনা খুলে বলবে, তারা আমাকে খুঁজবে, কেউ কেউ তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এত সবের মাঝে রাত কেটে যাবে, তোমার সুইসাইড করা আর হবে না। তার চেয়ে বরং আমাকে তোমার সুইসাইডের পিছনের গল্পটা বলো, আমি চলে যাব। তারপর তুমি শান্তি মতো সুইসাইড করতে পারবে। শান্ত কণ্ঠে বললেন গালিব সাহেব। গালিব সাহেবের কথা শুনে মিহিকা খানিক ভাবল, এই আপদ বিদায় করতে হলে 10 মিনিট দিতে হবে, নয়তো এই লোক যাবে না, তার আত্মহত্যা করাও হয়ে উঠবে না। তার চেয়ে ভালো 10 মিনিট গল্প করা যাক। লোকটা চলে গেলে নির্ঝঞ্ঝাটে আত্মহত্যা করতে পারবে, কেউ বাধা দিবে না, এই ভেবেই বলল, সত্যি আপনি চলে যাবেন তো? কোনো বাধা দেবেন না তো? না, আমি কোনো প্রকার বাধা দিব না, কাউকে এই ব্যাপারে বলবো না। সত্যি? অনেকটা বাচ্চাদের মতো করে বলল মিহিকা। গালিব সাহেব হেসে সায় জানালেন। মিহিকা খাটের পাশ ঘেঁষে সাদা টাইলেসের ওপর বসে পড়ল, তারপর হাঁটুতে থুতনি রাখল। মিহিকাকে বসতে দেখে গালিব সাহেব বারান্দা দিয়ে সিগারেট ফেলে দিয়ে মিহিকার থেকে কয়েক গজ দূরে মেঝেতে রাখা বিনব্যাগে বসে পড়লেন। তারপর বললেন, এবার তোমার গল্প স্টার্ট করো। আমি কিন্তু রুফাইদার সাথে একদম ফ্রি, বাবা মেয়ে নয়, ফ্রেন্ড টাইপ সম্পর্ক আমাদের। তুমি নিজেকে রুফাইদার জায়গায় রেখে সহজভাবে আমাকে সব বলতে পারো। মিহিকা ভাবলেশীন ভাবে গালিব সাহেবের কথা শুনল, তারপর আনমনে বলতে শুরু করলো, আমি মিহিকা, মাইসা রহমান মিহিকা, সবাই মিহি বলে ডাকে। রাবিতে কেমিস্ট্রি নিয়ে পড়ছি, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা যমুনা ব্যাংক ঢাকা শাখার কর্মরত একজন ব্যাংকার, মা গৃহিণী। বাবা মাকে নিয়ে ঢাকাতেই থাকেন, আমিও ঢাকা থাকতাম বাবা মায়ের সাথে। কিন্তু এইচএসসির পর রাবিতে চান্স পেয়ে পরিবার ছেড়ে রাজশাহী চলে আসি। থাকার জন্য বাবা এই ফ্ল্যাট কিনে দেন, আমি এখানে থাকতে শুরু করি। বাবা মা আর শ্রাবণকে ছেড়ে এত দূর এসে থাকতে প্রথমে খুব কষ্ট হতো, কিন্তু মাস তিনেকের মাঝে অবশ্যই নিজেকে মানিয়ে নিই। শ্রাবণকে? কথার মাঝে ফোড়ন কাটলেন গালিব সাহেব। এই পর্যায়ে মেহিকার চেহারায় উদাসীনতার ছাপ ফুটে উঠল। মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে উদাস ভঙ্গিমায় বলল, শ্রাবণ, শ্রাবণ আমার প্রথম ভালোবাসা। বর্ষার এক বিকেলে ঝুম বৃষ্টিতে বাস স্টপে তার সাথে আমার প্রথম দেখা হয়েছে। তখন আমি সবে ক্লাস 10-এ পড়ি, প্রাইভেট শেষ করে কাক ভেজা হয়ে বাসের জন্য অপেক্ষা করছি। শ্রাবণ তখন এইচএসসি দেবে, সেও প্রাইভেট পড়ে বাসায় ফেরার তাড়ায় বাস স্টপে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা পড়ে আমার চশমার কাচ ঝাপসা হয়ে গিয়েছিল। মাইগ্রেনের সমস্যাটা তখন প্রবল ছিল, চশমা ছাড়া একেবারেই চলতে পারতাম না। তাই আমি চশমার কাচ মোছার জন্য টিস্যু খুঁজছিলাম। ব্যাগ থেকে টিস্যুর প্যাকেট বের করে দেখি টিস্যু আমার মতোই কাক ভেজা হয়ে গেছে।
এদিক ওদিক দোকান খুঁজছিলাম। শ্রাবণ হয়তো ব্যাপারটা খেয়াল করেছিল। সে তার পকেট থেকে একটা টিস্যুর প্যাকেট এগিয়ে দিল। তার সেই উপকারের পর সৌজন্যমূলক পরিচয়, তারপর আলাপ, তারপর প্রেম। শ্রাবণের হাত ধরে পার করলাম 4টি শ্রাবণ। সময়গুলো খুব ভালোই ছিল। মাস কয়েক আগেই শুরু হলো সমস্যা। সেই সমস্যাই আমাকে এই দড়ির মুখে দাঁড় করিয়েছে। নিকশ কালো আকাশের হাজার তারার মেলা। জানালা ভেদ করে মেহিকার দৃষ্টি চলে গেছে আকাশের বুকে। মুখে বিষণ্ণতার ছাপ, বর্ষামুখর চোখে ভাসছে এক সুদর্শন যুবকের প্রতিচ্ছবি। কথা বলতে বলতে আকস্মিক থেমে যাওয়ায় ভুল কুঁচকালেন গালিব সাহেব। গল্প পথে এগিয়ে যাওয়ার তাগাদা দিয়ে বললেন। তারপর টনক নড়ল মেহিকার। আকাশ থেকে চোখ ফিরিয়ে গালিব সাহেবের দিকে তাকালো। গালিব সাহেবের আগ্রহী দৃষ্টি মেহিকার বিষণ্ণ চাহনি ধাক্কা খেল। ফিরতে দৃষ্টি সরিয়ে আকাশমানে তাকালো। তারপর উদাস ভঙ্গিতে বলল। হুট করে শ্রাবণের আচরণ পাল্টে গেল। তার ভালোবাসাটা এবার অবহেলার রূপ নিল। ব্যস্ততার অজুহাত দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো এড়িয়ে যেতে। প্রথম প্রথম ব্যাপারগুলোকে নিকচে ব্যস্ততা বলে এড়িয়ে গেলেও ও পরবর্তীতে আর পারলাম না। আস্তে আস্তে কিছু জিনিস পরখ করতে লাগলাম। একমাত্র আমার সাথেই কথা বলার সময় ওর সাথে ব্যস্ততা এসে দাঁড়ায়, আর কারোর সাথে না। আমার সাথে কথা বলতে গেলেই ওর কপালে বিরক্তির ভাঁজ পড়ে। বাকি সবার সাথে কথা বলার সময় তার ঠোঁটের কোণ থেকে হাসি সরে না। আমাকে নানা কাজের অজুহাত দিত, কিন্তু দিন শেষে ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা আর ঘোরাঘুরির ছবি আপলোড দিতে ভুলতো না। সেই ছবিগুলোতে তার পাশে একটা মেয়েকে দেখতে পেতাম। আমার মনে খটকা লাগে, কোথায় সে অন্য কারোর সাথে জড়িয়ে নেই তো। ভাবতেই আমার আত্মা কেঁপে উঠল। আমি সবার সহ্য করতে না পেরে ঢাকা চলে যাই। ঢাকা গিয়ে লুকিয়ে ওকে ফলো করি। ওর সম্পর্কে খবর নেই। আর জানতে পারি আমি চিটাগাং যাওয়ার পরপরই সে নীলিমা নামের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। সব শুনে আমি ওর সাথে কথা বলার চিন্তা করলাম। ফোন করে ওকে আমাদের দেখা করার স্থানে ডাকলাম। ওকে আমাকে এড়িয়ে যাবার কারণ জিজ্ঞাসা করলে ও আমাকে সাফ জানিয়ে দিল আমার সাথে তার যাচ্ছে না, সে এই সম্পর্কটা রাখতে চায় না। গলা কেঁপে উঠল মেহিকার। টুপ করে দুফোঁটা অশ্রু চোখ থেকে গালে গড়ালো। ডুকরে কেঁদে উঠল মেহিকা। ভেজা গলায় বলল, বিশ্বাস করুন আঙ্কেল, সেদিন রেস্টুরেন্টে শত মানুষের সামনে আমি ওর পা পর্যন্ত ধরেছি যাতে ও আমাকে ছেড়ে না যায়, কিন্তু ও আমাকে পা ঝাড়া দিয়ে ফেলে দিয়েছে। বলে কি জানেন, বলেছে আমাকে নাকি ও কখনো ভালোই বাসেনি, এসব নাকি জাস্ট টাইম পাস ছিল, আবেগ ছিল যা কেটে গেছে, নইলে আমি নাকি ওর নখের যোগ্যও না। ও তার যোগ্যতা সম্পূর্ণ মানুষকেই বেছে নিয়েছে, তাকে ভালোবাসে, বিয়েও তাকে করবে। আমার মতো মেয়েকে নাকি ভালোবাসা যায় না, জাস্ট ইউজ করে টিস্যুর মতো ফেলে দেওয়া যায়। ওর কথায় ওর বিচ্ছেদে আমি ভেঙে পড়েছিলাম, খুব ভেঙে পড়েছিলাম। বাসার সবাই কারণ জিজ্ঞাসা করতো, আমি বলতে পারতাম না, তাই এখানে চলে আসি। আসার পর থেকে ঘুটে ঘুটে মরতে থাকি। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। ওর সাথে কথা না বলে আমি থাকতেই পারি না, ঘুমাতে পারি না, খেতে পারি না। আমি প্রতিদিন কম হলেও 1000 বার ওকে কল দিয়ে ফিরে আসার অনুরোধ করি, আর ও আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমি এসব না নিতে পারছিলাম না। আমাকে কষ্ট দেওয়া হয়তো ওর আরও বাকি ছিল, তাই তো সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। দুজনের একসাথে ছবি তুলে আবার আমাকে পাঠিয়েছে। তারপর ফোন দিয়ে হাসতে হাসতে বলে, দেখ কে কোন জায়গায় আছে। তোর মতো মেয়েদের জায়গা আমার লাইফে নেই। আমার তো ভাবতেই ঘৃণা লাগে, তোর মতো মেয়ের সাথে আমি একলা ডেট করেছি। স্মার্ট আর যোগ্যতা দেখতে চাস? তবে আমার বউকে দেখ, সে সব দিক দিয়েই পারফেক্ট, তোর মতো জিরো না।
আমি উত্তরে খেতে বলেছিলাম আমি মরে যাব। শ্রাবণ হেসে বলেছিল, মর, দেখি কেমন মরতে পারিস, আমাকে দায়ী করিস না আবার। এত প্রত্যাখ্যান, এত অপমানের পর আমার বেঁচে থাকার সাজে? যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে অন্য কারোর সাথে দেখতে পারছি না। যেই স্থানে আমি থাকার কথা সেই স্থানে অন্য কাউকে দেখে মরে যেতে ইচ্ছে হয়েছে আমার, তাই আমি মৃত্যুর পথকেই বেছে নিয়েছি। মিহিকা থামল। মিহিকার কথা শুনে গালিব সাহেব হাসিতে ফেটে পড়লেন, যেন মিহিকা কোনো মজার কৌতুক শুনিয়েছে তাকে। সেই কৌতুকে গালিব সাহেব মজা পাচ্ছেন। মেহিকা গালিব সাহেবের দিকে ভুরু কুঁচকে তাকালো। সে কি হাসির মতো কিছু বলেছে? তবে এই লোক হাসছে কেন? গালিব সাহেবের হাসি থামছে না, তিনি নিঃশব্দে হেসে চলেছেন। মেহিকার এবার রাগ হলো। সে রাগাতুর স্বরে বলল, আঙ্কেল, আপনি হাসছেন কেন? আমার অনুভূতিগুলো আপনার কাছে কৌতুক মনে হচ্ছে? গালিব সাহেব হাসতে হাসতেই বললেন, তুমি যদি তোমার বাবা মায়ের অনুভূতিকে কৌতুক বানাতে পারো, তবে আমি কেন তোমার অনুভূতিকে কৌতুক বানাতে পারবো না? তোমার অনুভূতির মূল্য আছে, তোমার বাবা মায়ের অনুভূতির মূল্য নেই? আর কার জন্য মরতে যাচ্ছ, যে কিনা তোমার মৃত্যু নিয়ে উপহাস করে? গালিব সাহেবের হেসে বলা এই কথা মিহিকার মনে মনে দরজায় টোকা দিল যেন। মিহিকা করুণ চোখে তাকালো গালিব সাহেবের দিকে। গালিব সাহেব এবার হাসি থামিয়ে সোয়ালে গম্ভীরতা টানলেন। তারপর মিহিকার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমাকে যদি বলা হয় তোমার ভালোবাসার মানুষটার বিয়ের সাক্ষী হিসেবে তোমাকে থাকতে হবে, তখন তুমি কি করবে? তোমার চোখের সামনে তোমার ভালোবাসা মানুষ অন্য কারো নামে স্বাক্ষর করতে দেখতে পারবে? মিহিকা চকিতে তাকালো। তারপর গালিব সাহেবের কথা মোতাবেক শ্রাবণ আর নীলিমার বিয়েতে নিজেকে সাক্ষী হিসেবে দাঁড় করাতে গেল। চোখের সামনে শ্রাবণ অন্য কারো নামে স্বাক্ষর করতে কলম নিল, কলম বসালো। না, সে আর ভাবতে পারছে না। মিহিকা ভাবনা থেকে বেরিয়ে এলো, মাথা ঝাঁকালো। এমন পরিস্থিতিতে ভাবনায় আনতেই বুক কেঁপে উঠেছে। খুব কঠিন পরিস্থিতি। মিহিকা যেই পরিস্থিতি থেকে গেছে তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলে সে কি করবে? এমন ভাবনার সমাধান করতে না পেরে মিহিকা হতাশ কণ্ঠেই বলল, এমন ভয়ঙ্কর পরিস্থিতির সমাধান নেই আমার কাছে। ঘটনাটা ভাবতেই আমার গা শিউরে উঠছে। আমি পারবো না নিজের ভালোবাসার মানুষকে সচরাচর অন্যের হতে দেখতে। আমি তার আগেই কেঁদে মরে যাব। গালিব সাহেব স্মিত হেসে বললেন, তুমি কত সহজে মারা যাওয়ার কথা ভেবে ফেললে। ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবতেই তোমার গা শিউরে উঠছে, অথচ আমি সেই ভয়ঙ্কর পরিস্থিতির নীরব দর্শক ছিলাম। না কাঁদতে পেরেছি, না পালাতে পেরেছি, আর না মরতে পেরেছি। আসলে মরে যাব কথাটা বলা যতটা সহজ, মরা অতটা সহজ নয়। যদি সহজ হতো তাহলে এতদিন আমার কাফনে মোড়ানো দেহকে পোকামাকড় খেয়ে শেষ করত। গালিব সাহেবের মুখে তাচ্ছিলেন হাসি। মিহিকা বিস্মিত চোখে গালিব সাহেবের দিকে তাকিয়ে রইল। সে ভাবতে পারেনি গালিব সাহেব এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সে ভেবেছিল গালিব সাহেব হয়তো কথার কথা বলছে। মিহিকা ভাবতে পারছে না। সে অবাক চোখে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি এমন? গালিব সাহেব মিহিকাকে থামিয়ে বললেন, আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয়? আমি খুব সুখী একজন মানুষ, তাই না? টাকা পয়সা, স্ত্রী, পরিবার নিয়ে খুব সুখী আছি তো? গালিব সাহেবের সাথে মিহিকার ইতোপূর্বে দেখা হয়নি। ক্ষণিকের এই আলাপে গালিব সাহেবকে সুখী মনে হলো। মিহিকা ইতিবাচক সায় জানালো। গালিব সাহেব মুচকি হাসলেন, তারপর বললেন, সবাই এমনই ভাবে, অথচ কেউ জানে না ক্ষতবিক্ষতর ভিতরটা। কেউ জানে না নিয়মিত ডিপ্রেশনের ওষুধ নিতে হয়। আমার কেউ জানে না তুই মাত্র অল্প কয়েকদিনে ভালোবাসার মানুষটার বিরহে আত্মহত্যার পথ বেছে নিলে কত সহজে। অথচ আমি সেই বিরহকে নিজের মাঝেই লালন করে আসছি দীর্ঘ 2 যুগ ধরে। ভেবে দেখো আমি কি কষ্টে আছি।
এই যে সুখে আছি, হাসছি, এটা কেবলই ঢং আর অভিনয়। এই অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে যাই। অতীত ভেবে মাঝে মাঝে নির্জনে গিয়ে ডুকরে কেঁদে উঠি। মিহিকা যেন অবাক হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। সে তার চেহারায় দ্বিগুণ বিস্মিত ভাব মাখিয়ে তাকালো গালিব সাহেবের দিকে। গালিব সাহেব বললেন, কি অবাক হচ্ছ তো? আমার মতো হাসি খুশি একজন মানুষের কিভাবে এত দুঃখ থাকে, তাই তো? মিহিকা মাথা নাড়ল, সেই সাথে চোখ মুছে নড়চড়ে বসল। একটু আগে সব ভুলে সে গালিব সাহেবের কথায় মনোনিবেশ করল। এ পর্যায়ে তাকে ভীষণ কৌতূহলী দেখালো। সে মনোযোগী শ্রোতার মতো প্রশ্ন করল, আঙ্কেল, আপনি সেই ভয়ঙ্কর পরিস্থিতির পেছনের ঘটনা কি ছিল সবটা বলবেন? গালিব সাহেব এক দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলেন, আমার গল্পের অর্ধেকটা খুবই সুন্দর ছিল। পুরোটাই জড়েই ছিলাম আমি, আমার প্রেয়সী নিন্থিকা আর আমাদের একমুঠো ভালোবাসা। সে আমার জীবনে এসেছিল যখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার ক্লাসে নতুন ছাত্রী ছিল সে। প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল তাকে। শ্যামবর্ণে সে কী মায়াবী চেহারা ছিল তার। আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। তার রূপে আমাদের প্রেমময় অধ্যায় শুরু করেছে। ফোনের ছিল না তখন, চিঠি দিয়ে আবেগ অনুভূতির আদান প্রদান হতো। ক্লাসের ফাঁকে চোখাচোখি, ক্লাস শেষে যাবার বেলা 2-একটা কথা আর চিঠি বিনিময়। এমনভাবেই কেটে গেল 4টি হেমন্ত। এরই মাঝে আমার বাবা গত হলো। পিতৃশোকে সব কিছু ভুলে গেলাম। পরিবারে অসুস্থ মা, অবিবাহিত বড় বোন আর 8 পড়ুয়া ছোট ভাই। বড় ছেলে হয়ে সংসারে ভার এসে পড়ল আমার কাঁধে। আমি তখন সবে ইন্টারমিডিয়েটে পড়ি। কাঁধে আসা সেই ভার থেকেই আমি শহরে এসে টিউশনের খোঁজ শুরু করি। কলেজ কামাই করে দিনে 7টা টিউশন করতাম। সারাদিন থাকতাম টিউশনে, রাতে থাকতাম পড়ায় ডুবে। ঘুমানোর অবধি সময় পেতাম না। সেখানে প্রেয়সীর কথা ভেবে বোর সপ্তাহে সময় বের করে একটা চিঠি লিখে বন্ধুর মাধ্যমে পাঠাতাম। গ্রামে আসা হতো না, আর প্রেয়সীর সাথে দেখা হতো না। আমার টিউশনির টাকায় সংসার চলত। আমার টাকায় আর পরিবার সামলাতেই হিমশিম খাচ্ছিলাম। তাছাড়া বাবার চিকিৎসায় বন্ধকের ভিতর সারানোর তারাও ছিল আমার। এদিকে ইন্টারমিডিয়েটের চূড়ান্ত পরীক্ষাও কাছাকাছি, তার প্রস্তুতিও নিতে হচ্ছে। দিনে টাকার দায় ছোটোছুটি, আর রাত পড়াশোনার চাপে আমার তখন বেহাল দশা। বাস্তবতা কত কঠিন তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। গালিব সাহেব থামলেন। মিহিকার আগ্রহী দৃষ্টির দিকে চেয়ে আবার শুরু করলেন, বাস্তবতার কাঁটাযুক্ত পথে বেঁচে থাকার সংগ্রামে চিঠির মাধ্যমে নিন্তিক আমাকে সান্স জোগাত। আমার সব ক্লান্ত প্রহর তার চিঠি পড়েই পার হতো। হুট করেই তার চিঠি আসা বন্ধ হয়ে যায়। 2 মাস পরে ইন্টারমিডিয়েটের পরীক্ষা ছিল। আমি পড়াশোনার চাপ ভেবে এড়িয়ে গেলাম ব্যাপারটা। পরীক্ষার মাসখানেক আগে বাড়ি আসলাম। বন্ধুদের জিজ্ঞাসা করলাম নিমঠিকার খবর, কিন্তু তারা জানালো মাস 2 নিমঠিকা কলেজে আসছে না। কেন তারা জানে না। নিমঠিকার বান্ধবীকে ডেকে জিজ্ঞেস করতেই সে জানালো নিমঠিকার বিয়ে ঠিক হয়ে গেছে, পরদিনই বিয়ে। আমি খুব চেষ্টা করলাম নিমঠিকার সাথে কথা বলতে, কিন্তু পারলাম না। নিমঠিকার পরিবার নাকি জেনে গিয়েছিল নিমঠিকা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে, তাই মেয়েকে ঘর বন্দি করে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিচ্ছে। কোনো অঘটনের সম্ভাবনায় কোনো বান্ধবীর সাথেও দেখা করতে দিচ্ছে না। আমি দিশেহারা হয়ে গেলাম। বুঝতে পারলাম আমার গল্পের সৌন্দর্য এখানেই শেষ। ভাবলাম, খুব ভাবলাম, কিন্তু কোনো পথ বেরিয়ে এলো না। সেদিন সন্ধ্যায় আমি নিমঠিকার বাড়িতে গিয়েছিলাম একটা বার দেখার আশায়, কিন্তু পাইনি তার দেখা। শুনেছিলাম শুধু তার কান্না। তার ঘরের পাশ কেটে যাবার সময় সে হয়তো বেড়ার ফাঁকে আমাকে দেখেছিল, দেখি মৃদুস্বরে কেঁদে উঠেছিল, পরক্ষণই মুখ চেপে ধরেছিল। তা আমার কানে প্রিয়তমার চাপা কান্না ঠিকই এসেছিল। চোখ বেয়ে 2-1 ফোঁটা জল আমারও গড়িয়ে পড়েছিল। চোখের পানি মুছে কেউ দেখার আগে গা লুকাতে যাব, তখনই কোথাও থেকে একটুকরো কাগজ এসে পড়ল আমার দায়। কান্না ভুলে সে কাগজ টুকরো কুড়িয়ে নিয়েছিলাম আমি। এলোমেলো করে মোড়ে বল বানানো কাগজটা নিজ ঘরে এসে হারিকেনের আলোয় খুলেছিলাম। তারপর আবিষ্কার করলাম এটা আমার প্রিয়তমার চিঠি, হয়তোবা অন্তিম চিঠি। কি লেখা ছিল চিঠিতে? কাঁপা গলায় বলল মিহিকা। গালিব সাহেবের গল্প শুনে কান আসতে তার, কিন্তু গালিব সাহেবের চোখ মুখ শক্ত। তিনি চল শক্ত রেখেই বললেন, সেই চিঠিতে এলোমেলো করে লেখা ছিল, ভালো থেকো। বাবা মায়ের মুখের দিকে চেয়ে নিজেকে বিসর্জন দিচ্ছি। ভালোবাসাটা তোমারই থাকলো। মারার নেনের সময় বিদায় জানাতে পারলাম না। হলে না হলে আমার বিয়ে। মাঝখেট খোদা হাফেজ। আমি কিন্তু তোমার ছিলাম। সেটাই ছিল নিন্থিকার পক্ষ থেকে শেষ চিঠি। চিঠি পড়ে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। ইচ্ছে করছিল নিন্থিকাকে নিয়ে পালিয়ে যাই, কিন্তু পরিবার নামক পিছু ডানের জন্য পারিনি। মার কাছে বলার অবধি সাহস হয়নি। যেখানে আমার বড় বোনটার বিয়ে নিয়ে এখনও ভাবার সাহস পাচ্ছি না, সেখানে আমার মতো ছেলে নেতো অল্প বয়সে বিয়ে করবে ভাবাও পাপ। আমি পারিনি মার কাছে বলতে কিংবা নিন্থিকার বাবার সামনে গিয়ে দাঁড়াতে।
সারা রাত আমি কাঁদতে পার করেছিলাম। কাঁদতে কাঁদতে হুট করে সিদ্ধান্ত নিলাম সুইসাইড করব। কাল নিনঠিকে অন্য কারো হবে আমি তা দেখতে পারবো না। সেই ভেবে সিলিংয়ের সাথে বাঁধার জন্য দড়ি আনতে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। দড়ি আনতে খাবার ঘরে যেতে দেখি খাবার ঘরে প্লাস্টিকের টেবিলটায় 2টো প্লেট ভর্তি খাবার সাজানো। পাশে একটা চেয়ারে মা ঘুমিয়ে আছেন। বুঝলাম মা আমার জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গেছেন। আমি নিঃশব্দে আসে টের পাননি। আমি দড়ি না নিয়ে ঘরে ফিরে এলাম। ভাবতে লাগলাম, যেই মানুষটা আমাকে না খাইয়ে খায়রা, যেই মানুষটা সবসময় আমাকে ভালোবেসে আগলে রেখেছেন, আমার জন্য 10 মাস 10 দিন হাড় ভাঙ্গা কষ্ট সহ্য করেছেন, জন্মের আগ থেকে যে আমাকে ভালোবেসে এসেছেন, আমি তার জন্য না ভেবে বছর 5 ভালোবাসার জন্য আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি চলে গেলে তাদের কি হবে? বাবা যাবার সময় তাদের মাথার ওপর ছায়া হিসেবে আমাকে রেখে গেছেন। আমি চলে গেলে তো তাদের মাথার ছাদ উঠে যাবে। তাছাড়া আমি যার জন্য মরতে যাচ্ছি, আমার মৃত্যুতে তার জীবনে কি বেশি পরিবর্তন আসবে? আসলেও কয়দিন? 2 দিন? 2 মাস? 2 বছর? এরপর তো তার জীবন স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমার পরিবার, তারা কি আদৌ স্বাভাবিক হতে পারবে? হুট করেই মনে পড়ল, বছরখানিক আগে একবার আমার জ্বর হয়েছিল। প্রচণ্ড জ্বরে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। হুশ হওয়ার পর কারো কান্নার আওয়াজ আসছিল। খেয়াল করে দেখলাম কান্নাটা আমার মায়ের। মা আমার পাশেই জায়নামাজে বসে 2 হাত তুলে অঝরে কাঁদছেন আর বারবার একটা কথাই বলছেন, আমার ছেলেকে ভালো করে দাও আল্লাহ, ওকে কষ্ট দিও না। আমি সহ্য করতে পারছি না। ওর বদলে আমাকে কষ্ট দাও, তাও ওকে সুস্থ করে দাও। দরকার হলে আমাকে উঠিয়ে নাও, তাও আমার ছেলেকে সুস্থ করে দাও। সেই কথাটা ভেবতে নিজের উপর রাগ হলো। যে মানুষটা আমার সামান্য কষ্ট দেখে সহ্য করতে না পেরে মরতে রাজি হয়ে গেল, আমি কিনা তার কথা ভাবছি না। আমার সামান্য জ্বরে যার এমন অবস্থা, আমার মৃত্যুতে তার কি হবে? মা তো মনে মরেই যাবে। আমি সন্তান হয়ে অন্য কারোর জন্য নিজের মাকে মারতে যাচ্ছিলাম। কিভাবে পারলাম আমি? 2 দিনের ভালোবাসার জন্য আমি জন্মপূর্ব ভালোবাসাকে ভুলে গেলাম। এমন ভালোবাসার জন্য তো সবকিছু বিসর্জন দেয়া যায়। আমিও না হয় মায়ের জন্য নিজের আবেগ আর ভালোবাসাকেই বিসর্জন দিলাম। মায়ের ভালোবাসার কাছে এতটুকু তো খুব নগণ্য। এমন ভাবনা মনে আসতে আত্মহত্যার ভাবনা বাদ দিলাম। গালিব সাহেব থামলেন আবার। মেহিকার কপালে চিন্তার ভাঁজ। এমন করে তো সে ভেবে দেখেনি। নিজের দৃষ্টিকোণ থেকেই ভেবেছে, একবারও বাবা মায়ের দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেনি। নিজেকে ভীষণ নির্বোধ মনে হলো তার। সূক্ষ্ম অপরাধবোধ হানা দিল মনের কোণে। সেই সাথে গালিব সাহেবের জীবন কাহিনী শোনার আগ্রহটাও প্রবলভাবে অনুভব করল। সে প্রশ্ন করল, পরদিন কি হলো? নিন্তিকার বিয়ের সময়টা কিভাবে পার করলেন? কষ্টমাখা এক দীর্ঘশ্বাস ছেড়ে গালিব সাহেব বলতে শুরু করলেন, ভালোবাসার মানুষটার বিয়ের সাক্ষী হওয়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম পরদিন। সেদিন সকাল সকাল বড় খালা এসে হাজির হলো। জানালো তার একমাত্র ছেলে রবিনের কোর্ট ম্যারেজ, সাক্ষী হিসেবে আমাকে যেতে হবে। আমি আগে জানতাম না বিয়ের কথা, মাও বলেনি। খালার জোরাজোরিতে গেলাম। যাওয়ার পর খালা যখন রবিন ভাইয়ের হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন, হবু ভাবিকে দেখে আমার আত্মা কেঁপে উঠল। কারণ আমি যাকে ভাবি বলবো সে আর কেউ না, আমার প্রেয়সী নিন্থিকা। আমার সামনে এসে লাল বেনারসি পরে বসে আছে। শ্বাসটা আমার জন্য নয়, অন্য কারো জন্য। দুজনের চোখাচোখি হলো। জলে জলে ভরে উঠল 2 জোড়া চোখ। আমি দৃষ্টি সরালাম। বাহানা দিয়ে পালিয়ে বাঁচতে চাইলাম, কিন্তু খালার কড়া নজর আর অনুরোধে পারলাম না। আমি লুকিয়ে কাদার একটু জায়গা খুঁজছিলাম, কিন্তু কাদার সুযোগ পাইনি। জড় পদার্থের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আমার কোনো পথ ছিল না। আমি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া মন নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। সবাই বিয়ের তাড়া দিল। আমার সামনেই আমার দিকে তাকিয়ে অস্ত্রসজল চোখে কাপা হাতে অন্য কারণ আমি স্বাক্ষর করল আমার প্রেয়সী। আমি নীরব দর্শক হয়ে তাকিয়ে দেখলাম সবটা। গলা পাখি কান্না আসছিল, কিন্তু কাঁদতেও পারিনি। আমার অধিকারহীন কান্নার কোনো অর্থ নেই, কারণ সে এখন আমার প্রেয়সী নয়, সে আমার ভাবি। আমি কাপা হাতে সাক্ষীর স্বাক্ষর করলাম। আমার তখনকার অনুভূতি কি ছিল আমি বলে বুঝাতে পারবো না। গালিব সাহেব দীর্ঘ বক্তব্যের পর থামলেন। গলা কাঁপছে তার। কেমন যেন হাঁসফাঁস করে উঠলেন। চোখে মুখে ফুটে উঠেছে রাজ্যের বিষণ্ণতা। আকস্মিক উঠে দাঁড়ালেন, কাঁপা গলায় বললেন, আমি কি একটা সিগারেট খেতে পারি? মিহিকা বাকরুদ্ধ, চোখ ছলছল, গলা কাঁপছে তার, গা শিউরে উঠছে বারবার। কি কঠিন পরিস্থিতি! গালিব সাহেবের জীবনবৃত্ত জানার পর নিজের দুঃখগুলোকে দুঃখই মনে হচ্ছে না। গালিব সাহেবের পাতানো দুঃখের গালিচাই গড়াগড়ি খাচ্ছে সে। এমতো অবস্থায় গালিব সাহেবের কথা তার কর্ণকুহরে পৌঁছায়নি। গালিব সাহেব আবার জিজ্ঞাসা করলেন। ধ্যান ভাঙল মিহিকার। গালিব সাহেব নিজের ভেতরে বয়ে যাওয়া ঝড় ধোঁয়ার ছড়াতে সিগারেট খেতে চাইছেন। তাছাড়া তিনি সিগারেট খেয়ে নিজেকে কিছুটা রিল্যাক্স করতে চাইছেন।
মিহিকা মাথা নাড়িয়ে সিগারেট খাবার অনুমতি দিল, যদিও সিগারেটের গন্ধ তার সহ্য হয় না। এই সিগারেট নিয়ে শ্রাবণের সাথে কত খুনসুটির স্মৃতি আছে তার, ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল মিহিকা। এই মুহূর্তে সব বাদ দিয়ে গালিব সাহেবকে স্বাভাবিক করতে চাইছে। তার যে এখনো গল্পের বাকি অংশ শোনা বাকি। মিহিকার অনুমতি পেয়ে প্রায় প্রায় সাথে সাথে বারান্দায় চলে গেলেন গালিব সাহেব। পকেট থেকে গোল্ড লিফ সিগারেটের লাইটার বের করলেন, তারপর সিগারেট ধরালেন। লম্বা এক টান দিয়ে চোখ বন্ধ করে ধোয়া ছাড়লেন। সিগারেটের কয়েক টান দেওয়ার মাঝামাঝি সময়টা নিজেকে সামলে নিলেন। সিগারেট ফেলে রুমে এসে আগের জায়গায় বসলেন। তারপর বেশ খানিকক্ষণ চুপ করে রইলেন। মিনিট খানেক পর নড়ে চড়ে বসলেন। মিহিকার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন, হেসে বললেন, তা আমরা কোথায় ছিলাম? অল্প সময়ে গালিব সাহেবের নিজেকে সামলে নেওয়ার ব্যাপারটায় মিহিকা বেশ অবাক হলো। খানিক আগে এই মানুষটাকে সবচেয়ে দুঃখী আর হতাশাগ্রস্ত মানুষ মনে হয়েছে, অথচ মিনিট দুয়েকের ব্যবধানে নিজেকে সামলে নিয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করছেন যেন ওনার মনে কোনো দুঃখ নেই। আশ্চর্য! মিহিকার অবাক চাহনি দেখে হাসলেন গালিব সাহেব, হেসে বললেন, অভিনয় করতে করতে পাক্কা অভিনেতা হয়ে গেছি, এখন নিজেকে সুখী দেখাতে পারি অনায়াসেই। তারপর বলো, কোথায় ছিলাম আমরা? মিহিকার নিজের বিস্ময়ী ভাব চেপে বলল, আপনার প্রেয়সীর বিয়েতে ছিলাম। গালিব সাহেব শব্দ করে হেসে বললেন, তুমি ছিলে না, আমি ছিলাম, তা বাবা সাক্ষী হিসাবে। গালিব সাহেবের এই কৌতুকে অদ্ভুত এক কষ্টের আভাস পেল মিহিকা। এত কষ্ট বুকে চেপে এমন কৌতুক করায় বিরক্ত সে, তাই বিরক্ত কণ্ঠে বলল, বিয়ের পর কি হলো? গালিব সাহেব হাসি থামালেন, শান্ত স্বাভাবিক স্বরে বললেন, কি আর হবে, হাসি খুশি আমিটা অনুভূতিহীন জীবন্ত লাশে পরিণত হলাম। ওই ঘটনার পর অনেকবার মরে যেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু মায়ের মুখটা চোখের সামনে ভাসতে আর সাহস হয়নি। ভাবলাম প্রেয়সীর ভালোবাসার বিচ্ছেদে না মরে যে মা জীবন দিয়েছে সেই মায়ের ভালোবাসার জন্য বাঁচি। মায়ের সাথে সময় কাটাতে লাগলাম, প্রচুর সময়। মায়ের সাথে যতক্ষণ থাকতাম মায়ের আন্তরিকতা আর প্রতিটা কথা আমার হৃদয় স্পর্শ করত। কতটা নিঃস্বার্থ ভালোবাসে মা, নিজের অনুভূতির কথা না ভেবে আমার অনুভূতির কথা ভাবে সবসময়। মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোতেই মনে খুব সাহস আসত। মন একটা কথাই ভাবত, যে নেই তার কথা না ভেবে যে আছে তার কথা ভাবো। আমি নিজেকে নিয়ে ভাবনা ছেড়ে দিলাম, কারণ নিজেকে নিয়ে ভাবতে গেলে নিন্তিকার কথা মনে হতো। দুটো একই সুতে বাঁধা ছিল। আমি মাকে নিয়ে ভাবতে লাগলাম, ঘুরে দাঁড়ালাম, মনকে শক্ত করে পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম। আমার রেজাল্ট শুনে মা খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিলেন। মায়ের সেই খুশিটা আমার নজর কেড়েছিল সেদিন। আত্মহত্যা না করার সিদ্ধান্তকে স্যালুট জানালাম। মায়ের এই খুশিটা দেখার জন্যই তো এত কিছু। তারপর কেটে গেল অনেকগুলো বছর। পড়াশোনা শেষ, ব্যবসা শুরু করলাম, ভালো পর্যায়ে গিয়ে মাকে আনলাম। মায়ের জোড়াজড়িতে বিয়ে নামক ফর্মালিটিতে নিজেকে জড়ালাম। এই তো স্ত্রী, সন্তান, মাকে নিয়ে খুব সুখী আছে এখন। স্ত্রীকে ভালোবাসেন আর প্রথম ভালোবাসা ভুলতে পেরেছেন? মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিল মিহিকা। গালিব সাহেবের কথার পরে প্রশ্ন করল আনমনে। গালিব সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, প্রথম ভালোবাসা ভুলে যায় না, তা মনের কোণে রয়ে যায়। আমিও ভুলতে পারিনি। আজও তেমনি ভালোবাসা কাজ করে তার জন্য, যদিও তা নিষিদ্ধ। অনুভূতি নামক সিস্টেমটা তার যাওয়ার পর থেকে অনেকটা অকেজ হয়ে গেছে। তবে সীমা, মানে আমার স্ত্রীকে আমি নিন্তিকার মতো ভালো না বাসলেও মায়া নামক বন্ধনে জড়িয়ে আছি তার সাথে। মায়ের জাল সেই বিছিয়ে দিয়েছে। সে আমাকে খুব বুঝতে পারে, খুব ভালোবাসে। সুখ দুঃখ সব সময় আমাকে আর আমার পরিবারকে আগলে রাখে। দিন শেষে যখন বাসায় ফিরি তখন স্ত্রীর হাসিমাখা মুখ, মেয়ের বাবা বলে জড়িয়ে ধরা আর মায়ের খোকা বলে আগলে নেওয়া দেখে সব ক্লান্ত ভুলে যায়। মৃত অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে না তখন। একটা পুরনো পরিবার আর সবার নিঃস্বার্থ ভালোবাসা আছে। সুখী হওয়ার জন্য আর কি লাগে। গালিব সাহেব শুকনো হাসলেন। মিহিকা অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। একটা মানুষ এত দুঃখকে বুকে চেপে ঘুরে দাঁড়াতে পারে? এতটা বছর ধরে অনুভূতি নামক দাবানলে
আগুনে জ্বলে পুড়েও কি সুন্দর হাসি খুশি জীবনযাপন করছেন। মেহিকা ভাবতে লাগলো, ওনার তুলনায় আমার সমস্যা অতি নগণ্য, তাও আমি সহ্য করতে পারছি না। উনি কিভাবে সহ্য করছেন? ওনার জায়গায় থাকলে আমি কি করতাম? আমি তো মরে যেতাম। এভাবে জীবন্ত লাশের মতো চলা যায়? আমার সাথে এমন কিছু হলে আমি পারতাম সহ্য করতে? প্রশ্ন ভাবনায় আসতেই কেঁপে উঠল মেহিকা, হকচকিয়ে উত্তর দিল, না, আমি কোনোভাবেই সইতে পারতাম না। এই দুঃখ সহ্য করার চেয়ে মৃত্যুই অনেক সহজ। আমি মরে যেতাম। মেহিকার কথায় গালিব সাহেব ভুরু কুঁচকালেন, তারপর বললেন, মরে যাওয়া এত সহজ? এতই? মানুষ নিজেকে হত্যা করে জীবনের কষ্টদায়ক মুহূর্ত থেকে পরিত্রাণ পেতে, অথচ তারা জানেই না তারা সাময়িক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য স্থায়ী কষ্টকে বেছে নিচ্ছে। মৃত্যু তাদের জন্য কষ্ট লাঘব নয়, বরং মৃত্যু কষ্ট গ্রহণ, জাহান্নাম নামক উপহার গ্রহণ। আত্মহত্যাকারীর শাস্তি কি জানো? তেমনভাবেই জাহান্নামের আগুনে পুড়বে, যেমন উপায়ে সে সুইসাইড করছিল। থেমে ফিরতি প্রশ্ন করলেন, আচ্ছা, একটা কথা বলো তো, তোমার পায়ে যদি একটা কাঁটা বিঁধে, তবে তুমি কাঁটা উঠাবে নাকি পাটাই কেটে ফেলবে? অপ্রাসঙ্গিক প্রশ্নে বিরক্ত হলো মিহিকা, কপালে বিরক্তির ভাঁজ ফেলে উত্তর দিল, কাঁটা উঠাবো? এই সামান্য কারণে আমি আমার পা কেন কাটবো? কাটবে না? অবাক স্বরে জিজ্ঞাসা করলেন গালিব সাহেব। মিহিকা তড়িৎ উত্তর দিল, না। কেন? কারণ এই সমস্যার সমাধান আছে আমার কাছে। আমি সমস্যার সমাধান উপায় বেছে নেব। পা কাটলে পরবর্তীতে কষ্টটা আমাকেই করতে হবে। সারা জীবন এই কাটা পা নিয়ে চলতে হবে। খুবই কষ্টদায়ক হবে সেটা। মিহিকার কথায় গালিব সাহেব হাসলেন, হেসেই বলল, মিহিকা, তোমার বলা কথাতে তোমার সব সমস্যার সমাধান আছে। জীবনের কোনো সমস্যাই স্থায়ী এবং সমাধানহীন নয়। সব সমস্যারই সমাধান থাকে। নিকষ কালো ভুতুরে আধার রাতের পরে কিন্তু সুন্দর একটা সকাল থাকে। ভয়ঙ্কর রাত পেরুলে তুমি সেই সকালের দেখা পাবে, অন্যথায় পাবে না। তেমনি আমাদের জীবনের সমস্যাগুলো হচ্ছে আধার রাতের মতো খুবই ভয়ঙ্কর। মনে হয় পার করতে পারবো না, কিন্তু খানিক সাহসের সঞ্চার হলে ঠিকই আমরা রাত কাটিয়ে ভোরের দেখা পাই। তুমি বুঝো, তোমার পায়ে কাটা ভূতকে কাটা উপড়ে ফেলবে, তাও পা কাটবে না। কারণ পা কাটলে পরবর্তীতে তোমাকেই কষ্ট পেতে হবে। পা কাটার পরিণতি ভয়ানক হবে। এটা জেনে তুমি পা কাটার কথা ভাবতে পারছো না, অথচ কাটার মতো সামান্য সমস্যার জন্য তুমি তোমার একটা সুন্দর জীবনকে উপড়ে ফেলতে চাইছো। মিহিকা, তুমি কিন্তু চাইলেই তোমার সমস্যাগুলোকে কাটা ভেবে কাটা উপড়ে ফেলতে পারো, আর আধার রাত ভেবে সামান্য শক্তি নিয়ে রাত পার করে ভোরের দেখা পেতে পারো। সমাধান কিন্তু তোমার নিকটেই। তুমি পা থেকে কাটা উঠাও, পা কেটো না। এতে কষ্টটা তোমাকেই ভোগ করতে হবে। জ্বলতে পারবে বছরের পর বছর ওই আগুনে? আজ মেহিকা মনোযোগী শ্রোতা হিসেবে গালিব সাহেবের সব কথা শুনছে। সে মিনমিনিয়ে গলায় গালিব সাহেবের কথার উত্তর দিল, কিন্তু এইভাবে কি বাঁচা যায়? গালিব সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, বাঁচা যায় বলেই তো আমি আজও বেঁচে আছি। শুনো মিহিকা, মৃত্যু কখনই কোনো কিছু সমাধান হতে পারে না, বরং মৃত্যু থেকে সমস্যা শুরু হয়। তুমি তো একজন মানুষের কথা ভেবে মরে যাবে, কিন্তু যারা সবসময় তোমার কথা ভেবে আসছে তাদের কি হবে ভাবতে পারছো? যারা সবসময় তোমাকে নিঃস্বার্থ ভালোবেসে যাচ্ছে, সেই বাবা মায়ের কি হবে বলতে পারো? তারা তোমাকে হারিয়ে থাকবে কিভাবে? মৃত্যুর মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই যদি মিনিট খানিকের জন্য তাদের বাবা মায়ের দিকে তাকাতো, তবে সে তার সিদ্ধান্তে অটল থাকতে পারতো না। মিহিকা, তুমি কি একবারও তোমার বাবা মায়ের জন্য ভাবছো না? তুমি শুধু নিজের ভালোবাসার কথা ভাবলে, তোমার জন্মপূর্ব ভালোবাসার কথা ভাবলে না কেন? তাদের ভালোবাসার কোনো মূল্য নেই? প্রিয়জনের বিচ্ছেদের কষ্ট তো তুমি অনুভব করছো। মৃত্যুর পথ বেছে নিয়ে নিজের বাবা মায়েকে সেই কষ্ট অনুভব করাতে চাইছো। তোমার বাবা মা সেই কষ্ট সইতে পারবে? আর তুমি যার বিচ্ছেদে নিজেকে মারতে চাইছো, তোমার মৃত্যুতে সে কি তোমার কাছে ফিরে আসবে? উত্তরের আশায় মিহিকার দিকে তাকালেন গালিব সাহেব। মিহিকা উত্তর দিতে পারল না, কারণ সে জানে শ্রাবণ ফিরে আসবে না। তার মৃত্যুর কথা শুনে একটুও কাঁদবে না, জানাজায়ও আসবে না। মিহিকার নীরবতার মাঝে উত্তর খুঁজে নিলেন গালিব সাহেব। স্মিত হেসে বললেন, তুমি কার জন্য মরতে চাইছো?
যার কাছে কিনা তোমার অনুভূতির কোনো মূল্য নেই তার জন্য, যার কাছে তোমার জীবনের মূল্য নেই তার জন্য। তুমি মারা গেলে ক্ষতি তোমারই হবে। সে আপদ বিদায় হয়েছে ভেবে চিল করবে, তোমার জানাজায় অবধি পাবে না তাকে। তুমি এমন একজনের জন্য মরতে চাইছো? গালিব সাহেব প্রশ্নবোধক চাহনি দিয়ে মিহিকার দিকে তাকিয়ে আছেন। মিহিকা মাথা নিচু করে রইল, কিছু বলল না। বলার মতো কোনো কথা বা ভাষা নেই তার কাছে। গালিব সাহেব বললেন, জীবনটা খুব সুন্দর। এই সৌন্দর্যের পিছনে সুখ দুঃখ দুটোই আছে। দুঃখগুলোকে চেপে সুখগুলোকে প্রকাশ করতে পারলেই তুমি সুখী। আজ যদি তুমি আত্মহত্যার সিদ্ধান্ত বাতিল করে সামনে আগাও, তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কম হলেও 100টা সময় তুমি রিয়েলাইজ করবে যে আত্মহত্যা না করে ভালো করেছো। আত্মহত্যা করলে জীবনের এই সুন্দর মুহূর্তটা সম্মুখীন হতে পারতে না। আমি যেদিন বাবা হলাম, সন্তান কোলে নেওয়ার পর আমি 2 রাকাত নামাজ পড়েছি। এই জন্য না যে আমার সন্তান হয়েছে, বরং এই জন্য যে আমি সেদিন আত্মহত্যার সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পেরেছি। না হলে বাবা হওয়ার মতো চমৎকার অনুভূতি পেতাম না। নিশ্চয়ই সেটি সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি। গালিব সাহেব থামলেন, গলাটা শুকিয়ে গেছে। মিহিকার থেকে পানি চেয়ে নিলেন। মিহিকা চট জলদি পানি এনে দিল। পানি পান করে আবার বলা শুরু করলেন, তুমি আজ যদি আত্মহত্যার সিদ্ধান্ত বাতিল করো, কাল তোমার সামনে হাজারো সুন্দর মুহূর্তে এসে দাঁড়াবে, যা দেখে তুমি আজকের দিন নিয়ে আফসোস করবে। শরীরে আগুনের আঁচ লাগলে মানুষ আগুনে ঝাঁপ দেয় না, বরং আগুন থেকে সরে আসে। তেমনি তুমি জীবনে সামান্যতম সমস্যার সম্মুখীন হয়ে জীবন থেকে শেষ করে দিও না। সমস্যার সমাধান করে ভালো পথে সরে আসো। সমস্যাটাকে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দাও, তোমার মতো সমস্যা ফেস করার ক্ষমতা রাখে মিহিকা। দেখবে নিজের বিজয় নিজেই দেখতে পাচ্ছ। মিহিকা নিশ্চলভাবে বসে আছে। গালিব সাহেব তা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। মনে মনে বললেন, আজকালকার ছেলেমেয়েরা বড্ড অবুঝ, হয়তো স্বার্থপর। গালিব সাহেব আরও একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করলেন। স্ক্রিন অন করে কিছুটা দেখলেন, তারপর ফোন থেকে চোখ উঠিয়ে মিহিকাকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা বাবার নাম্বারটা দাও তো। মিহিকা চমকে তাকালো। আঙ্কেল বাবা মায়ের নাম্বার চাইছে কেন? তাদের কি জানিয়ে দেবে? এভেবেই প্রশ্নবোধক চাহনি দিয়ে বলল, কেন? তাদের নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। গালিব সাহেবের কণ্ঠ স্বাভাবিক। মিহিকা ভীতু কণ্ঠে বলল, কি বলবেন? এই যে তুমি সুইসাইড করতে যাচ্ছ তা। মিহিকা হকচকিয়ে বলে ওঠে, না না, আমি আপনাকে নাম্বার দিব না। আপনি তাদের জানিয়ে দিলে তারা কষ্ট পাবে, খুব ভেঙে পড়বে। বাবা হার্টের রোগী, অ্যাটাক করে বসবে। গালিব সাহেব হেসে বললেন, বাহ, মা বাবার জন্য খুব চিন্তা তোমার। তারা কষ্ট পাবে তাই তাদের সুইসাইডের খবর জানাতে চাইছো না। বাবার হার্ট অ্যাটাকে চিন্তা আছে, বাবা মায়ের ক্ষতি চাইছো না, অথচ নিজে মৃত্যুপথ বেছে নিয়ে তাদের ক্ষতি সাগরে ডুবাতে চাইছো। তোমারই চিন্তা তখন কোথায় ছিল? একবারও ভাবলে না মা বাবার কথা? আজ তুমি সুইসাইড করলে কাল যখন তোমার মৃত্যুর খবর শুনবে, তোমার লাশ দেখবে, তখন তাদের কি অবস্থা হবে? হার্টের রুগী তোমার বাবা আধুরে মেয়ের লাশ থেকে সহ্য করতে পারবে? একটা সত্য কথা কি জানো মিহিকা? ইয়াং জেনারেশন যারা প্রেম ঘটিত কারণে বা ছোটোখাটো কারণে সুইসাইড করে, তাদের মৃত্যুর আগে যদি বলা হয় তুমি সুইসাইড তোমার বাবা মায়ের চোখের সামনে করো, তোমার বাবা মা থাকবে শিকলে আবদ্ধ, চাইলে তোমাকে বাঁচাতে পারবে না, তবুও তারা বাবা মায়ের সামনে সুইসাইড করতে পারবে না। বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে গলায় দড়ি দিতে পারবে না, সিদ্ধান্ত বাতিল করবে। তার কারণ কি জানো? তখন তারা বাবা মায়ের চোখ কষ্টমাখা মুখ দেখে সহ্য করতে পারবে না, নিজের ক্ষতি করতে গিয়ে বাবা মায়ের ক্ষতি হতে দিতে পারবে না, নিজের কারণে বাবা মাকে শিকলে আবদ্ধ হতে দেখতে পারবে না। তারা বদ্ধ রুমে সবার আড়ালেই সুইসাইড করে, কিন্তু তারা হয়তো ভাবেই না যে তারা নিজেকে কষ্ট থেকে মুক্তি করতে গিয়ে বাবা মাকে কতটা কষ্টের সাগরে ডুবিয়ে দিয়ে যাচ্ছে। সুইসাইড করার আগে সবাই যদি একবার প্রিয়জন হারা পরিবারের আর্তনাদা শুনতো, দেখতো, তবে কখনোই সুইসাইড করতো না। তারা যদি সুইসাইড করার আগে কয়েক ঘন্টার জন্য মৃত্যুর ভান করে থাকতো, তবে দেখতে পেত তাদের মৃত্যু তো সবার অনুভূতি। তখন সে মৃত্যুর সিদ্ধান্ত নেয় নিজেকেই ধিক্কার দিত। যাজ্ঞে মিহিকা, তুমি মৃত্যুর আগে শেষবারের মতো বাবা মায়ের সাথে কথা বলবে না? মাথা নাড়ল মিহিকা। গালিব সাহেব বললেন, সাহস নেই তো? আচ্ছা, মৃত্যুর কথা বলা লাগবে না, জাস্ট তুমি কল দিয়ে তাদের কণ্ঠস্বর শুনবা, জাস্ট কণ্ঠস্বর।
আমি কিছু বলবো না, প্রমিস। মিহিকা ভাবল কিছুক্ষণ। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, কথা বলতে ইচ্ছে করছে। সেই ইচ্ছে থেকেই রাজি হলো। বিছানা থেকে ফোন নিয়ে কন্ট্যাক্ট লিস্টে সবার উপরে থাকা মা নামে সেভ করা নাম্বারটা ডায়াল করলো। রাত তখন 3:30। মিহিকার সময়ের দিকে কোনো খেয়াল নেই। সে ফোনের পর্দার দিকে তাকিয়ে আছে। একবার বাজলো, ধরল না। মিহিকা আবার দিল। 2বার রিং হওয়ার পর রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো ঘুম জড়ানো এক নারী কণ্ঠ। হ্যালো। মায়ের কণ্ঠটা শুনতেই রাজ্যের পানি এসে ভর করলো মিহিকার চোখে। মিহিকার ঠোঁট কামড়ে পানি আটকালো। চুপচাপ মা নামটার দিকে তাকিয়ে রইল। মিহিকার নীরবতায় ওপাশের কণ্ঠটা এবার উদ্বিগ্নতায় ভরে গেল। মিহি, মিহি, আসিস তুই? এত রাতে কল দিলি, তুই ঠিক আছিস? কথা বলছিস না কেন? মায়ের এমন চিন্তা দেখে মিহিকা এবার আর নিজের কান্না চেপে রাখতে পারল না। শব্দ করে কেঁদে উঠল। মিহিকার কান্নায় মিহিকার মা ভড়কে গেলেন। হকচকিয়ে বললেন, মিহি, কাঁদছিস কেন? মিহি, কি হয়েছে? বল কি হয়েছে? তুই ঠিক আছিস? কোথায় আছিস? মিহিকা কেঁদেই যাচ্ছে। এতদিনের জমানো সব কষ্ট যেন আজ মায়ের কাছে প্রকাশ করছে। ওই দিক থেকে মিহিকার মায়ের কান্না ভেজা চিন্তিত গলা শোনা যাচ্ছে। তিনি চিৎকার করছে। তার মনে হচ্ছে তার মেয়ে কোনো বিপদে আছে। খানিক পরেই ওপাশে নারী কণ্ঠের বদলে পুরুষ কণ্ঠ শোনা গেল। মামনি, কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? বলো, আমরা আসছি। মিহিকা বাবা বলে আবারও কেঁদে দিল। এবার ফোনের ওপাশে থাকা মিহিকার বাবার কণ্ঠটাও কেঁপে উঠল। তিনি বারবার বলতে লাগলেন, তুমি কোথায় আছো? বাসায় আসো। কান্না ভেজা গলায় মিহিকা উত্তর দিল, হুম। ওকে, আমরা আসছি, কান্না করো না। একটু সময় দাও, আমাদের আসছে আমরা। কথার মাঝে গালিব সাহেব মিহিকার হাত থেকে ফোনটা নিয়ে নিলেন। মিহিকা আহত চোখে গালিব সাহেবের দিকে তাকালো। ফোন কেটে গালিব সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তুমি সামান্য কেঁদেছ বলে তারা এমন করছে। ভেবে দেখো তোমার লাশ দেখলে তারা কেমন করবে। আর আমি কিন্তু তোমার বাবা মায়ের কণ্ঠস্বর শুনতে বলেছিলাম, অন্য কিছু না। তবে তুমি তাদের কাছে কান্না করে আসতে বাধ্য করছো কেন? তারা আসতে তুমি সুইসাইড করবে কিভাবে? সুইসাইড করবে, তারা এসে তোমার লাশ দেখবে? মিহিকা ডুকরে কেঁদে উঠল। গালিব সাহেব বললেন, এ কি? ফোনটা যদি তুমি শ্রাবণকে করো, তবে সে বিরক্ত হয়ে তোমাকে গালাগাল দিবে। যদিও তুমি তার জন্যই মরতে যাচ্ছ, কিন্তু তোমার সামান্য কান্না শুনে যাদের চোখের ঘুম উড়ে গেল, তারা তোমার বাবা মা। তোমার চিন্তায় যারা মগ্ন, তারা তোমার বাবা মা। তোমার চোখের পানি যাদের সহ্য হয় না, তারা তোমার বাবা মা। তোমার মুখে হাসি ফোটাতে যারা সব করতে পারেন, তারা তোমার বাবা মা। তোমার বিপদে রাত দিন চিন্তা না করে শতমাইল পাড়ি দিতে পারেন, তারা তোমার বাবা মা। তুমি যাদের অনুভূতি আর পৃথিবী জুড়ে আসছো, তারা তোমার বাবা মা। কিন্তু দুঃখের বিষয় হলো, যাদের পৃথিবী জুড়ে তোমার বাস, সেই তোমার পৃথিবী জুড়ে তাদের চিহ্ন নেই, তাদের জন্য ভালোবাসা নেই, তাদের জন্য চিন্তা নেই। তুমি 2 দিনের ভালোবাসার জন্য তাদের কথা ভুলে মরতে 2বার ভাবো না। তোমার কাছে শ্রাবণই সব, শ্রাবণের ভালোবাসাই সব। বাবা মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই। মূল্য থাকবে কিভাবে? তুমি তো তাদের ভালোই বাসো না। তুমি গালিব সাহেবকে থামিয়ে মিহিকা উঁচু গলায় বলল, আমি মা বাবাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, শ্রাবণের থেকেও বেশি। গালিব সাহেব গম্ভীর মুখে বললেন, এই তোমার ভালোবাসা? ভালোবাসলে মা বাবাকে কষ্ট দিয়ে আত্মহত্যা করবে কিভাবে? মিহিকা মাথা চেপে চিৎকার করে বলে উঠল, করব না, আমি মা বাবাকে কষ্ট দিতে পারবো না। এতকাল বুঝিনি, এখন বুঝেছি। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভালোবেসে থাকে, তবে তারা হলো মা বাবা। গালিব সাহেব মুচকি হাসলেন। তারপর উঠে দাঁড়িয়ে মিহিকার কাছে গেলেন। মিহিকার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি চলে যাচ্ছি। সুইসাইড করা না করাটা তোমার উপর ছেড়ে দিলাম।
তবে বলবো, এতকাল নিজের অনুভূতির মূল্য দিয়ে বেঁচেছ, এবার না হয় অন্যের অনুভূতির মূল্য দিলে। মা বাবা এবং যারা তোমার শুভাকাঙ্ক্ষী তাদের অনুভূতির মূল্য দাও। ঘুরে দাঁড়াও, আজ তুমি মারা গেলে শ্রাবণের কিছু আসবে যাবে না, বরং সে তোমার সাথে প্রতারণা করে সুখে থাকবে। আজকাল প্রতারকরা সুখে থাকে, সে সুখে থাকতে পারলে তুমিও পারবে। তুমি ঘুরে দাঁড়াও, নিজেকে শক্ত করো, নিজেকে সুন্দরভাবে গড়ে তোলে শক্ত অবস্থানে নিয়ে যাও, আর তাকে দেখিয়ে দাও তুমি নয়, সে তোমার যোগ্য নয়। তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার কারণ আমার অযোগ্যতা নয়, তোমার অযোগ্যতা। তুমি আমার চেয়ে বেটার কিছু ডিজার্ভ করি বলেই তুমি আমার জীবন থেকে চলে গেছো। তুমি নিজেকে মেরে নয়, নিজেকে শক্ত করে তার মুখোমুখি হয়ে তাকে জবাব দাও। আমার বিশ্বাস তুমি পারবে। জীবনটা অনেক সুন্দর, জীবনের সৌন্দর্য উপভোগ করো, মিছে মায়া পড়ে ধ্বংস করো না। আর হ্যাঁ, আমার জীবনের অনেক গোপন কথা আজ তুমি বলেছি, যার কাউকে বলিনি। বেঁচে থাকলে কাউকে বলো না। গালিব সাহেব যাওয়ার জন্য পা বাড়ালেন। তিনি মিহিকাকে একা ছেড়ে দিলেন। মেয়েটা ভাবুক, একটা সমাধানে আসুক। তবে যেটুকু বুঝিয়েছেন সেটুকুতে কাজ হবে। এতে বেশ আশাবাদী গালিব সাহেব। বারান্দার দরজায় গিয়ে থেমে গিয়ে মিহিকাকে ডাকলেন। মিহিকা তখনও নিঃশব্দে কেঁদে যাচ্ছে। গালিব সাহেবের ডাকে মিহিকা তার দিকে তাকালো। গালিব সাহেব হেসে বললেন, কালো রাত অনেকটা কেটে গেছে, একটা সুন্দর সকাল তোমার অপেক্ষায় আছে। সে চাইছে তুমি তাকে উপভোগ করো। সে তোমার জীবনটাকে তার আলোয় আলোকিত করে দিবে, দুঃখগুলো গুছিয়ে দিবে। তার আক্ষেপ উপেক্ষা করো না, এটা আমার অনুরোধ। বেঁচে থাকলে হাস্য উজ্জ্বল মিহিকার সাথে আবার দেখা হবে, এমন আশা নিয়ে চলে যাচ্ছি। ভালো থেকো। এই বলে গালিব সাহেব যেভাবে এসেছিলেন সেভাবেই কোমর অবধি খোলা বারান্দায় রেলিং টপকে চলে গেলেন। রুমে যেতে গিয়েও গেলেন না, বারান্দায় দাঁড়িয়ে রইলেন। দৃষ্টি তার পাশের বারান্দায় দরজা বরাবর বসা মিহিকার দিকে। তিনি অপেক্ষা করছেন তার দেওয়া জ্ঞান নামক ওষুধ কেমন কাজ করছে তা দেখার। তার ওষুধ কাজ করলো ঘন্টাখানেক পর। দীর্ঘ 1 ঘন্টা হাঁটুতে মাথা গুজে বসে নিজের সাথে বোঝাপড়া করলো মিহিকা। তারপর উঠে পড়ল। গালিব সাহেব দেখলেন মিহিকা চোখ মুছছে আর সিলিংয়ে আটকানো দড়ি খুলছে। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, তবে দেয়াল টপকে ওখানে যাওয়া আর নিজের জীবন কাহিনী বলা সার্থক হলো। গালিব সাহেব মুচকি হেসে ঘরে প্রবেশ করলেন। এয়ারপোর্টে পরিচিত লোক থাকায় সব ফর্মালিটি পূরণ করে এমার্জেন্সিতে ভোরে ফ্লাইটে রাজশাহী চলে এলেন মিহিকার বাবা মাহবুব আলম এবং মা জয়নাব আরা। মিহিকার ফ্ল্যাটে যখন আসলেন তখন সবে চারিদিকে আলো ফুটতে শুরু করেছে। মেয়েকে সুস্থ সবল দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে হাজার চুমুতে ভরিয়ে দিলেন জয়নাব আরা। মাহবুব সাহেব মেয়েকে বুকে জড়িয়ে রাখলেন কিছুক্ষণ। মেহিকা মা বাবা দুজনকেই জড়িয়ে ধরে খুব কাঁদল আর বলল, সরি, আর খুব ভালোবাসি তোমাদের, কখনো কষ্ট দেব না, কখনো না। বাবা মা মিহিকার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন বারবার। মিহিকা বলল দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে, তাই ওভাবে কেঁদেছিল। মিহিকার পুনর্জন্ম হলো সেদিন, শুরু হলো নতুন এক সকাল। মিহিকা বাবা মায়ের মাঝে বসে সুন্দর সকালটা উপভোগ করলো। জয়নাবারা মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি বানিয়ে হাতে তুলে খাইয়ে দিলেন। মাহবুব সাহেব মেয়েকে নিয়ে ঘুরতে বের হলেন। পুরোটা সময় ভেজা চোখে চেয়েছিল মিহিকা, আর খানিক পরপর রাতের সিদ্ধান্তের জন্য আফসোস করেছে আর গালিব সাহেবকে ধন্যবাদ দিয়েছে। সেই সাথে সিদ্ধান্ত বাতিলের জন্য নিজেকে ধন্যবাদ দিয়েছে। ভাগ্যিস আত্মহত্যা করেনি, করলে এত সুন্দর একটা সকাল আসতো তার জীবনে। হয়তো এই সুন্দর সকাল থেকেই তার জীবনের সৌন্দর্য শুরু হয়েছে। এসব ভাবতেই ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। গালিব সাহেবের কথাকে সত্য প্রমাণ করে জীবনের প্রতি পদে পদে সুন্দর সময় এসেছে। সে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার জন্য আফসোস করেছে, ফিরে আসায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে শ্রাবণের ওপরের পদে আসন গ্রহণ করে শ্রাবণকে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছে। জীবনের সৌন্দর্য বাড়াতে প্রেম এলো তার জীবনে,
এক ঝলক ভালোবাসা নিয়ে অরুণ এসে হাজির হলো। তাকে আঁকড়ে নিল, ভালোবাসায় ভরিয়ে দিল। চমৎকার মানুষটার সাথে জীবনের একাংশ কাটিয়ে মেহিকা উপলব্ধি করল অতীতের সমস্যাটার ঘনত্ব এতটাও বেশি ছিল না যে আত্মহত্যার পথ বেছে নেবে। শ্রাবণ এসেছিল, সুন্দর সময় কাটিয়ে তার ছিল উপহার দিয়ে গেল। এই জন্যই যে সামনে চমৎকার কোনো মানুষ তার জন্য অপেক্ষা করছে। জীবনটা সুন্দর, এর স্বাদ কখনো তিক্ত কখনো মিঠা, দুটো মিলে জীবন। তিক্ততায় বিষিয়ে জীবন শেষ করা উচিত নয়, তিক্ততার পরেই মিষ্টতা আসে। শ্রাবণের মতো মানুষ চলে গেছে বলেই অরুণের মতো চমৎকার মানুষ এসেছে তার জীবনে, রাঙিয়ে দিয়েছে তার জীবনকে, আঙুল তুলে দেখিয়ে দিয়েছে জীবনের সৌন্দর্য। এখন আফসোস হয় সেই সিদ্ধান্তের, আনন্দ হয় ফিরে আসতে পারার। বারবার বিড়বিড় করে বলে জীবনটা সুন্দর। বর্তমান সময়ে আত্মহত্যা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রতিদিন নিউজ ফিড ঘুরলেই কয়েকটা আত্মহত্যার নিউজ চোখে পড়ে। কখনো এই বিষয় নিয়ে গল্প লেখা হয়নি, হুট করেই একটা প্লট মাথায় এলো, লিখে ফেললাম। উদ্দেশ্য ডিপ্রেশনে থাকা এবং আত্মহত্যাপ্রবণ মানুষদের একটা মেসেজ দেওয়া। মা আমাদের শরীর গঠন করেন আর বাবা গঠন করেন আমাদের ভবিষ্যৎ। মায়ের গর্ভে 9 মাসের আশ্রয় আর বাবার কাঁধে চেপেছিলাম বছরের পর বছর। শুধু তার শ্রম, ঘাম, দায়িত্বের ওপর ভর করেই হাঁটতে শিখেছি জীবনের পথে। মা প্রতিদিন বিনা বেতনে রান্নাঘরের কাজ করেন আর বাবা মাসের শেষ কয়েনটাও আমাদের হাসির জন্য খরচ করে দেন। তবুও ভালোবাসার প্রকাশে মা যেন রঙিন আকাশ আর বাবা হন সেই নীরব বাতাস, যার অস্তিত্ব টের পাই তখনই যখন তিনি একটু কম থাকেন। মা আমাদের প্রিয় খাবার নিজের হাতে রান্না করেন আর বাবা দোকানে ঘুরে ঘুরে সেটা খুঁজে এনে দেন, কিন্তু কৃতিত্বটুকু দেন মায়েরই হাতে। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা থাকে মাটির নিচে শেকড় হয়ে, যা না দেখলেও বোঝা যায়। তার কারণেই আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের খোঁজ নেই, মায়ের কাঁধে কাঁদতে পারি, কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। হয়তো চোখে হয়তো হাজারো কথা, মুখে কোনো শব্দ নেই। সন্তান কষ্ট পেলে তিনিও কষ্ট পান, কিন্তু কষ্টের ভাষা কখনো শেখেননি তিনি। মায়ের আলমারিতে আছে রঙিন শাড়ি, বাচ্চাদের জামার আলমারি সাজানো, আর বাবার আলমারিতে সেই পুরনো কিছু জামা যা কিনতে গিয়ে তিনি নিজের নতুন কিছু চাওয়া ভুলে গেছেন। মায়ের গহনার বাস্কে সোনা রূপা, আর বাবার আঙুলে বিয়ের সময়ের সেই একমাত্র আংটি যা কখনো খোলেন না, কারণ তাতেই জড়িয়ে আছে সব দায়িত্ব, প্রতিশ্রুতি। বাবা সকালে বের হন, রোদ বৃষ্টি ক্লান্তি উপেক্ষা করে ফিরে আসেন রাতে। শুধু সন্তানদের মুখ দেখেই প্রাণ ফিরে পান। শান্ত মুখে থাকে তৃপ্তির হাসি, কারণ পরিবারের সুখটাই তার সবচেয়ে বড় অর্জন। কখনো কোনো স্বীকৃতি চান না, চোখে জল আসলেও লুকিয়ে ফেলেন, কারণ তিনি জানেন বাবা কখনো কাঁদে না, বাবা ভেঙে পড়ে না। তিনি তো পাহাড়, মেরুদণ্ড, আশ্রয়। বয়সের ভারে একদিন তিনিও ক্লান্ত হয়ে পড়েন। তখন সন্তান ভাবে মা ঘরের কাজে সাহায্য করেন, কিন্তু বাবা আর কিছুই করতে পারবেন না। কেউ ভাবে না তিনিই তো এতদিন সব করেছিলেন। বাবা যেন সেই বাতি ঘর, যিনি নিজের আলোতে নয় অন্যদের পথ দেখাতে নিজেকে পড়ান। তাই বলি, বাবা পিছিয়ে থাকেন না, তিনি সামনে আসেন না, কারণ তিনি জানেন ভালোবাসা প্রমাণে নয় দায়িত্বে প্রকাশ পায়। আর তিনিই সেই মানুষ যিনি নীরব থেকেও পুরো সংসারটা আগলে রাখেন। শ্রদ্ধা হোক বাবার প্রতি, যে নীরব থেকে সব কিছু দেন কিন্তু কিছুই চান না। পরিশেষে একটা কথা, বাবারা এমন হয়
ছেলেরা নয়, যখন সে বাবা হয় তখন এমন হয়, তবে সবাই নয়।